হয় তো ম্যাম ওইটাই তো মশলা দূরীকরণ। এই মৃত্তিকার কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে যখনই আমি ক্লাসে প্রথম গিয়ে অ্যারোসল নিয়ে কথা বলি, তো স্টুডেন্টরা এই কথাটাই বলে, ম্যাডাম মশার স্প্রে মানে এসিআই অ্যারোসল। আমাদের মাথায় অ্যারোসল মানেই হচ্ছে এসিআই অ্যারোসল। ছোটবেলা থেকে টিভিতে অ্যাড দেখে আসছি এসিআই অ্যারোসল। তো মশা দূর করার জন্য যে অ্যারোসল ব্যবহার করা হয় এটা একটা, ঠিক আছে, কিন্তু মশা নিয়ে কি আমরা টেকনোলজিতে পড়বো? মশার অ্যারোসল নিয়ে না ম্যাম। তাহলে আমরা পড়বো কোনো ডোজেস ফর্ম যেটা মশা না মানুষের শরীরে অ্যাপ্লাই করা হয়। সেটা কোন ধরনের ডোজেস ফর্ম? তোমাদের মধ্যে অনেকে হয়তো ব্যবহার করেছো বা তোমাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ না কেউ ব্যবহার করে। বিশেষ করে এই করোনাতে এটা খুব যারা এফেক্টেড ম্যাম ওই যে সিরিয়াসলি, অ্যাজমা পেশেন্টরা যারা হচ্ছে শ্বাসকষ্ট ভোগে আর কি তারা মেবি এটা নেয়। জি জি, যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা সিওপিডি এই ধরনের পেশেন্টদের জন্য আমরা যে ইনহেলার দিই, ইনহেলার নামে আমরা সবাই চিনি, অ্যারোসল বললে আমরা চিনি না। তো সেই ইনহেলারটাই হচ্ছে অ্যারোসল ডোজেস ফর্ম। শুধু ইনহেলার না, আমরা নেবুলাইজার ইউজ করি, নেজাল স্প্রে ইউজ করি, এগুলা সবই হচ্ছে অ্যারোসল ডোজেস ফর্ম, ঠিক আছে। তো নরমাল ডোজেস ফর্ম আর অ্যারোসল ডোজেস ফর্মের মধ্যে তাহলে কি পার্থক্য তোমাদের কি মনে হচ্ছে? ম্যাম এটা তো স্প্রে টাইপের, আর ওগুলো তো ম্যাম হয়তো আমরা খাই লিকুইড বা বডির মধ্যে ডিরেক্ট দেই। আর কোনো ইনফরমেশন? ম্যাম এটা এক ধরনের গ্যাস। ম্যাম এটার অনসেট একটা ফাস্ট হয় ম্যাম। আচ্ছা, স্বাগতম বাদে আর কোনো ছেলে জয়েন করে নাই আই থিংক না ক্লাসে? সব ছেলেরা কি ঘুমাচ্ছে? স্বাগতম, পরীক্ষা দিয়ে ছেলেরা বেশি টায়ার্ড হয়েছে? কি জানো আমি আছি তো। রিয়াজ আছে। যাক, তবে মেয়েরা বেশি অ্যাক্টিভ এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, মৃত্তিকা যেটা বলছিল যে এটা একটা গ্যাসিয়াস ফর্ম, কানিজ বলতেছিল যে অন্যান্য ডোজেস ফর্ম গুলো আমরা খাই, এটা আমরা খাই না, এটা ইউজ করি, অ্যাপ্লাই করি, তাই না? তো বেসিক যে ডিফারেন্সটা, এখানে একটা গ্যাস ইউজ করা হয়, কোনো ডোজেস ফর্মে আমরা গ্যাস অ্যাপ্লাই করি না। অ্যারোসলই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ডোজেস ফর্ম যেখানে আমরা গ্যাস ইউজ করি। এই কারণে এটাকে গ্যাসিয়াস ফর্মও বলা হয়, ঠিক আছে, ভ্যাপার বলতে পারি বা গ্যাসিয়াস ফর্ম বলতে পারি, যার প্যাকেজিংটা ডিফারেন্ট। ধরো তুমি ট্যাবলেট সিরাপ যে টাইপের প্যাকেজিং করবা, গ্যাসকে তো তুমি কোনো ওপেন বোতলের মধ্যে রাখতে পারবা না, বা ব্লিস্টার স্ট্রিপের ভিতরে গ্যাসকে আটকে রাখা যাবে না। তাহলে এটা একটা ক্লোজ সিস্টেমের মধ্যে থাকতে হবে, যেটা কন্টেইনারের ভিতরে গ্যাসকে আটকে রাখবে। এটাকে আমরা প্রেসারাইজ সিস্টেমও বলা হয়, বলি। প্রেসার দিয়ে এটাকে ফর্মুলেশনটাকে আমরা এনট্র্যাপ করে রাখি। যখনই আমরা প্রেসারটাকে রিলিজ করি, লাইক ধরো আমরা যখন ইনহেলার ইউজ করি, ইনহেলারে কি করি, একটা পাফ দেই, তাই না, একটা প্রেস করি। প্রেস করার ফলে কি হয়, প্রোডাক্টটা ডেলিভারি হয়, আর ওই ডেলিভারিটা স্প্রে ফর্মে বা গ্যাসিয়াস ফর্মে বাইরে বের হয়ে আসে। তাহলে এই কারণে আমরা অ্যারোসলকে গ্যাসিয়াস ডোজেস ফর্মও বলে থাকি। আমি প্রেজেন্ট করব দেখতে পাচ্ছ স্লাইড? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে অ্যারোসল সায়েন্স এন্ড টেকনোলজি। প্রথমে আমরা এটা ডেফিনেশন সম্বন্ধে পড়বো, দেন হাউ অ্যারোসল ওয়ার্ক, ক্লাসিফিকেশন অফ অ্যারোসল, ইটস অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, কমন ড্রাগ which can be used in the form of aerosol, and components of aerosol. Lastly, one of a component which is propellant. Propellant নিয়ে কিছুটা ডেসক্রিপশন আছে এই লেকচারে, বাট আজকে হয়তো বা আমি এটা পড়াবো না।
আজকে কম্পোনেন্ট পর্যন্ত পড়াবো, পরের দিন প্রোপেলেন্ট দিয়ে শুরু করব। তাহলে প্রথমে যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে কি দেখব? বারবার বলছিলাম যে এটা একটা গ্যাসিয়াস সাসপেনশন। So, aerosol is a gaseous suspension of fine solid particles in liquid. আমরা নরমালি জানি যে কি নরমাল সাসপেনশন গুলা এটা হেটেরোজেনিয়াস সাবস্টেন্স থাকে, যেখানে একটা ইমমিসিবল লিকুইড থাকবে এবং মানে একটা সলিড থাকবে, একটা লিকুইড থাকবে, একটা আরেকটার মধ্যে ডিসপার্স অবস্থায় থাকবে, একটা কন্টিনিউয়াস ফেজ থাকবে। মানে ইনসলিউবল সলিডটা হবে কন্টিনিউয়াস ডিসপার্স ফেজ, আর কন্টিনিউয়াস ফেজটা হবে হচ্ছে কি লিকুইডটা। তাহলে এই সাসপেনশন আর নরমাল সাসপেনশনের মধ্যে পার্থক্য হলো, নরমাল সাসপেনশন বলছি টু ফেজ হেটেরোজেনিয়াস সিস্টেম, আর এটা হচ্ছে থ্রি ফেজ। থ্রি ফেজ কেন? কারণ এখানে ওই নরমাল সাসপেনশনের সাথে এডিশনাল একটা কি থাকবে? গ্যাস থাকবে। গ্যাস ছাড়া প্রোডাক্টটা বাইরে রিলিজ করা যাবে না। সেই কারণে নরমাল সাসপেনশনের মতো করে তুমি সাসপেনশন বানাবা, তার সাথে গ্যাস ব্যবহার করবা। এখন কথা হলো, সব অ্যারোসল কি সাসপেনশন? না, অ্যারোসল সলিউশনও আছে। যদি অ্যারোসল সলিউশন হয় তার সাথে গ্যাস ইমমিসিবল অবস্থায় থাকে, সেই কারণে সেটাও একটা সাসপেনশন। সেটা হচ্ছে টু ফেজ সাসপেনশন, আর নরমাল সাসপেনশনটা হবে থ্রি ফেজ সাসপেনশন। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, মুবাশিরা বললা জি ম্যাম। তুমি একটু বলো কি বুঝতে পারলা, আমাকে একটু বুঝাও। ম্যাম, এটা হচ্ছে ইসের থ্রি ফেজ সাসপেনশন হবে, কারণ এটা নর্মাল সাসপেনশনের সাথে গ্যাসটা হচ্ছে ম্যাম যুক্ত হয়, এর জন্য এটাকে থ্রি ফেজ সাসপেনশন বলে। আর যদি তোমার প্রোডাক্টটা সলিউশন হয় তাহলে? ম্যাম, সলিউশন হলে এটা হচ্ছে ম্যাম টু ফেজ হবে, এখানে গ্যাসটা মানে ওইভাবে শো করে না, এটা সলিউশন হিসাবে না, ইউজ করা হয়। গ্যাসটা থাকবে, গ্যাসটা হবে মিসিবল লিকুইড, আর তোমার সলিউশনটা আরেকটা ফেজ, অর্থাৎ দুইটা ফেজ থাকবে। ওকে, তাহলে প্রথম ডেফিনেশনটা আমরা বুঝেছি। সেকেন্ড যেটা আমরা বলতে চাচ্ছি যে ইটস এ সাবস্টেন্স সাচ এজ এ ড্রাগ কন্টেইনিং থেরাপিউটিক্যালি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট packaged under pressure with a gaseous propellant for release as a spray of fine particle. অর্থাৎ এখানে একটা থেরাপিউটিক এজেন্ট থাকবে, এপিআই থাকবে, যেটা এমন ভাবে প্যাক করা হবে একটা প্রেসারাইজ সিস্টেমের মধ্যে, যেখানে একটা গ্যাসিয়াস প্রোপেলেন্ট থাকবে। আর এই গ্যাসিয়াস প্রোপেলেন্টের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ফাইন পার্টিকেল আকারে বাইরে ডেলিভারি করা। তো এখানে নতুন একটা টার্ম তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে প্রোপেলেন্ট। প্রোপেলেন্টকে আমরা তার যদি বলি যে এই যে গ্যাস গ্যাস বলছে, এই গ্যাসটাই হচ্ছে প্রোপেলেন্ট, যার কাজ হচ্ছে প্রোডাক্টটাকে কন্টেইনার থেকে বাইরে বের করে নিয়ে আসা। ঠিক আছে? থার্ড হচ্ছে এটা একটা সিস্টেম যেটা ডিপেন্ড করবে অন দ্য পাওয়ার অফ কম্প্রেসড অর লিকুইফাইড গ্যাস টু এক্সপিল দ্য কন্টেন্ট ফ্রম দ্য কন্টেইনার। এটা দিয়ে কি বোঝাচ্ছি? যে দুই নম্বরে যে প্রোপেলেন্টের কথা বলছি, সেই প্রোপেলেন্টের একটা ক্লাসিফিকেশন আছে। এটা লিকুইফাইড গ্যাস হতে পারে, কম্প্রেসড গ্যাস হতে পারে। লিকুইফাইড মানে হচ্ছে যারা রুম টেম্পারেচারে গ্যাস, বাট হাই প্রেসার এবং লো টেম্পারেচারে এটা লিকুইডে কনভার্ট হয়, তাকে আমরা বলছি লিকুইফাইড গ্যাস। আর কম্প্রেসড গ্যাস অলওয়েজ ইন দ্য গ্যাসিয়াস স্টেট, এটা কখনোই লিকুইডে কনভার্ট হবে না, যতই প্রেসার বাড়াই বা কমাই বা টেম্পারেচার বাড়াই বা কমাই। তাহলে এই দুই ধরনের গ্যাসের পাওয়ারের উপর নির্ভর করবে যে তোমার প্রোডাক্টটা কন্টেইনার থেকে কত দ্রুত বের হবে, কি ফর্মে বের হবে, এটা ফাইন স্টেট থাকবে না কোর্স স্টেট থাকবে। এভরিথিং উইল বি ডিটারমাইন্ড বাই দ্য পাওয়ার অফ এই প্রোপেলেন্ট। ঠিক আছে? দেন হচ্ছে কলয়েডাল সিস্টেম, এটাকে আমরা বলতে পারি, যেখানে পার্টিকেল গুলা ফাইনলি সাবডিভাইডেড থাকবে
এটা লিকুইড হতে পারে অথবা সলিড হতে পারে, অর্থাৎ এই যে সাসপেনশনের কথা বললাম এটা সাসপেনশন ফর্মে থাকতে পারে, যেখানে গ্যাস বা প্রোপেলেন্টটা এই সলিড এবং লিকুইডকে সারাউন্ড করে থাকবে। এই চারটা সংজ্ঞা সবার কাছে ক্লিয়ার হলো? কানিজ? ম্যাম লাস্টটা একবার একটু বলবেন ম্যাম? হ্যাঁ, এটা হচ্ছে একটা কলয়েডাল সিস্টেম। কলয়েডাল সিস্টেম তো আমরা বুঝি যে এটা একদম সলিউশনকে তো আমরা কলয়েডাল সিস্টেম বলি না, যেখানে কি থাকে, কলয়েডস থাকে। কলয়েডস গুলা কিভাবে তৈরি হবে? লিকুইড, সলিড এবং গ্যাস। যেখানে সলিড গুলা পার্টিকেল, ফাইন পার্টিকেল ফর্মে ডিসপার্স অবস্থায় থাকবে ইন এ লিকুইড, একটা লিকুইডের মধ্যে ডিসপার্স অবস্থায় থাকবে, আর সেটাকে সারাউন্ড করে রাখবে একটা গ্যাস। এই তিনটা জিনিস মিলেই হচ্ছে আমার কলয়েডাল সিস্টেম। তাহলে অ্যারোসলকে আমি কলয়েডাল সিস্টেমও বলতে পারি, গ্যাসিয়াস সাসপেনশনও বলতে পারি, এটা প্রেসারাইজ সিস্টেমও বলতে পারি। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তাহলে ডেফিনেশন আমাদের সবার যদি ক্লিয়ার হয়, আমরা নেক্সটে যাব যে কিভাবে অ্যারোসল কাজ করে, হাউ অ্যারোসল ওয়ার্ক। এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে একটা অ্যারোসল কিভাবে কাজ করবে। অ্যারোসলের মধ্যে আমরা বলছি যে প্রোপেলেন্ট আছে যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে এবং তার কাজ হচ্ছে যে কন্টেইনারের ভিতরে এটা গ্যাস ফর্মে থাকে। যখনই আমি প্রেসার দেই, অর্থাৎ আমার ধরো একটা পারফিউমকে দিয়ে আমি বুঝাই, তোমরা পারফিউম তো সহজেই দেখতে পাও বাইরে থেকে। আমরা যখন চাপ দেই কি হয়, এটা ডিপ্রেস হয়, নিচের দিকে চলে যায়। ডিপ্রেস হওয়ার মানে হচ্ছে কি, তুমি প্রেসার দিলা। প্রেসার দেওয়ার ফলে উপরে যে ভাসমান গ্যাসগুলা থাকে সেগুলা তার সারাউন্ডের যে লিকুইডটা আছে সেটার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করে, চাপ দেয়, যার ফলে এই লিকুইডটা কি করে, ওখানে যে একটা নজল থাকে এটাকে বলি ডিপ টিউব, ডিপ টিউবের ভিতরে ঢুকে আসে। এবং আমি যখনই প্রেসারটা রিলিজ করে দেই, অর্থাৎ আমার হাতটা যখন উঠায় ফেলি পাফটা থেকে বা অ্যাকচুয়েটরটা থেকে, তখন কি হয়, প্রোডাক্টটা বের হয়ে আসে। আমি যখন চেপে রাখি তখন কিন্তু প্রোডাক্টটা বের হয় না। বের হয় কখন, আমি যখন প্রেসারটাকে রিলিজ করে দেই। রিলিজ করে দিলে অরিফিসটা ওপেন হয়ে যায়, ওই ছোট্ট ছিদ্রটা দিয়ে প্রোডাক্টটা বাইরে বের হয়ে আসে। এবং বাইরে বের হয়ে আসার পরে এর মধ্যে যে প্রোপেলেন্ট বা গ্যাসটা থাকে তার বৈশিষ্ট্য কি, সে রুম টেম্পারেচারে গ্যাস ফর্মে থাকবে। সো বাইরে বের হয়ে এসে সে গ্যাস হয়ে উড়ে চলে যাবে, আর প্রোডাক্টটা তোমার পার্টিকুলার সাইটে গিয়ে অ্যাকশন দিবে। যেমন আমরা মাউথ পিস দিয়ে ইনহেলার যখন ব্যবহার করি, মুখের ভিতরে পাফ দেই এবং আমার প্রোডাক্টটা কোথায় চলে যায়, গলায়, অর্থাৎ ফ্যারিংস পর্যন্ত। কখনো কখনো আমরা বড় ধরনের অ্যাকচুয়েটর ব্যবহার করি যেটা দিয়ে প্রোডাক্টটাকে আমরা ল্যারিংস পর্যন্ত পৌঁছে দিতে পারি। তো সেখানে, অথবা অনেক সময় আমরা নাকের ভিতরে নেজাল স্প্রে দেই, লম্বা একটা নজল লাগানো থাকে ওই নেজাল স্প্রের মাথায়, যাতে করে নাকের একদম ভিতরে গিয়ে প্রোডাক্টটাকে ডেলিভারি করতে পারে। কানে আমরা দেই অনেক সময় লোকাল ইফেক্টের জন্য, তারপর দাঁতের মধ্যে দেই। এগুলো বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর ব্যবহার করি যাতে পার্টিকুলার সাইটে গিয়ে আমার ড্রাগ ডিপোজিশনটা হয়। তাহলে এখানে এইভাবেই ওয়ার্ক ফ্লোটা দেখানো আছে। আমি যদি পরের ছবিটায় তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে তুমি অ্যাকচুয়েটরের মধ্যে প্রেস করবা, দেন এখানে স্প্রিংটা স্কুইজ হয়ে যাবে, আর এই যে ভাসমান গ্যাসটা আছে সেই গ্যাসটার মধ্যে প্রেসার ক্রিয়েট করবে, আর এই গ্যাস কি করবে, তার অ্যাডজাসেন্ট যে লিকুইডটা আছে সেই লিকুইডটাকে প্রেসার দিবে, যার ফলে লিকুইডটা নিচের দিকে প্রেসারের ফলে এই ডিপ টিউবের মধ্যে প্রোডাক্টটা চলে আসবে। আর এই ডিপ টিউব দিয়ে প্রোডাক্টটা বাইরে তখনই আসবে যখন আমি প্রেসারটাকে রিলিজ করে দিব, আমার এই ছোট্ট অরিফিসটা তখন ওপেন হয়ে যাবে, অ্যারোসলটা বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখব যে ক্লাসিফিকেশন অফ অ্যারোসল প্রোডাক্ট। অ্যারোসলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি বেসড অন দা পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজের উপর ভিত্তি করে স্পেস, স্প্রে, সারফেস কোটিং, অ্যারেটেড স্প্রে, এই তিনটা ভাগে ভাগ করব। স্পেস স্প্রেটা হচ্ছে যেখানে সবচেয়ে ছোট পার্টিকেল থাকে, যেখানে 50 মাইক্রোমিটারের বড় কোনো পার্টিকেল থাকবে না,
এবং সাধারণত ইনহেলেশন অ্যারোসল, ইনসেকটিসাইড স্প্রে, এয়ার ফ্রেশনার, সেখানে আমরা ফাইন পার্টিকেল ব্যবহার করে থাকি। আর সারফেস কোটিংটা হচ্ছে যেমন আমরা পেইন্ট করি, হেয়ার স্প্রে করি, ওখানে পার্টিকেল সাইজটা একটু বড় হয়, 50 to 200 মাইক্রোমিটারের মধ্যে থাকবে। এখানে লার্জ পার্টিকেল গুলা ডিসপার্স অবস্থায় থাকবে ইন ওয়েট অর কোর্স স্প্রে। আর অ্যারেটেড স্প্রেতে যেটা হয়, এখানে পার্টিকেল সাইজ আরো বড় হয়, 200 মাইক্রোমিটারের চেয়ে বড় হবে, এবং এরা ফোম আকারে ডেলিভারি হবে। ফোমের ভিতরে প্রোডাক্টটা এনট্র্যাপড হয়ে থাকবে এবং এটা ডিসঅ্যাপিয়ার হতে অনেক সময় লাগে। একটা ইনহেলারকে কিন্তু আমরা যখন স্প্রে করি একটা লিকুইডের ধারার মতো প্রোডাক্টটা বের হয়ে আসে। বাট ফোমের কথা বলি, যেমন তোমরা দেখে থাকবা শেভিং ফোম বা কোর্স টাইপের বড় ধরনের আমরা অয়েন্টমেন্ট, এই ধরনের জিনিসগুলা ফোম আকারে ডেলিভারি করে থাকি যদি অ্যারোসল ফর্মে নেই। ইভেন শ্যাম্পু এখন অ্যারোসল ফর্মে ইউজ করা হয়, প্রেস করলে বাইরে বের হয়ে আসতেছে। তো ওখানে কি হয়, ফোম গুলা অনেক বড় থাকে কারণ ওখানে প্রোপেলেন্টের পরিমাণটা কম থাকে। স্পেস স্প্রেতে সবচেয়ে বেশি প্রোপেলেন্ট থাকে আর অ্যারেটেড স্প্রেতে সবচেয়ে কম প্রোপেলেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্লাসিফিকেশন করলাম কিসের উপর ভিত্তি করে? পার্টিকেল সাইজের উপর ভিত্তি করে। এই চ্যাপ্টারে আমরা অনেকগুলা ক্লাসিফিকেশন পড়বো। সো ক্লাসিফিকেশন পড়তে গিয়ে আমরা যেন গোলায় না ফেলি কোশ্চেনের সাথে যে কোনটা কোন ক্লাসিফিকেশন। এটা হচ্ছে কোন ক্লাসিফিকেশন? বেসড অন পার্টিকেল সাইজ। ওকে, নেক্সটে আমরা যাব যে অ্যারোসলের কি কি বেনিফিটস আছে। সো অ্যারোসল এখন খুব পপুলার একটা ডেলিভারি সিস্টেম হয়ে গেছে, যেটা কুইক অনসেট অফ অ্যাকশন দেয়, কুইক রিলিফ দেয়। যেমন আমাদের সিওপিডি বা ব্রিদিং ডিসকমফোর্ট বা শর্ট ব্রিদিং যেটা বলি, শ্বাসকষ্ট হওয়া, সেই শ্বাসকষ্টের মধ্যে কিন্তু ইনহেলার খুব দ্রুত তোমাকে রিলিফ দিবে। সো তুমি যদি একটা সালবিউটামলের ট্যাবলেট খাও, সেই ট্যাবলেট খাওয়ার পরে ওটার অ্যাকশন পেতে অনেক সময় তোমাকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ ধরে যদি তোমার ব্রিদিং ডিসকমফোর্ট হয়, শর্ট ব্রিদিং হয়, তাহলে কিন্তু তোমার জন্য অনেক রিস্ক হয়। আর এই রিস্কি সিচুয়েশনটা থেকে তোমাকে রিলিফ দেওয়ার জন্য অ্যারোসল হচ্ছে ওয়ান এন্ড অনলি সলিউশন, যেটা কুইক তোমাকে ইফেক্ট দিবে। তাহলে এখানে সবচেয়ে বড় সুবিধা আমি বললাম যে অনসেট অফ অ্যাকশনটা কুইক এবং সিস্টেমে সাইটে গিয়ে তুমি ইফেক্ট পাচ্ছ, লাংসে সরাসরি তুমি প্রোডাক্টকে ডিপোজিট করতে পারতেছো। এখানে কন্টামিনেশন মিনিমাম, ম্যাক্সিমাম স্ট্যাবিলিটি, রিডিউসেস দ্য ইরিটেশন। আচ্ছা, কন্টামিনেশন ম্যাক্সিমাম কেন হচ্ছে বলো? যখন তুমি একটা ট্যাবলেট খাচ্ছ, তুমি ট্যাবলেটটা হাতে নিচ্ছ, তোমার হাতের এক্সপোজার হচ্ছে, যেখানে লটস অফ মাইক্রো অর্গানিজমস আর অ্যাভেলেবল। সো এয়ারের এক্সপোজার হচ্ছে, এয়ারের এক্সপোজারেও অনেক মাইক্রো অর্গানিজম থাকে। দ্যাট মিনস ইউ ইনক্রিজেস দ্য কন্টামিনেশন এন্ড রিডিউসেস দ্য স্ট্যাবিলিটি। So if you want to increase the stability, in that case you have to choose this type of delivery system, যেমন অ্যারোসল, হ্যাঁ, যার কন্টামিনেশন মিনিমাম। লিকুইডের ক্ষেত্রেও সেম, যেটা এয়ারে এক্সপোজার হচ্ছে, কন্টামিনেশনটা ইনক্রিজ করবে। আর এই কারণে কন্টামিনেশন যদি কম থাকে, স্ট্যাবিলিটি বেশি থাকবে, ম্যাক্সিমাম স্ট্যাবিলিটি। ইরিটেশন কম হবে, কুলিং ইফেক্ট দেয়, এটা একটা এডিশনাল অ্যাডভান্টেজ। কারণ এখানে যে প্রোপেলেন্টটা দিচ্ছ, সেই প্রোপেলেন্ট হচ্ছে কি করে, এর ভেপার প্রেসার অনেক হাই থাকে, যার ফলে কোন স্কিন সারফেসে যদি অ্যাপ্লাই করি, যেমন আমরা অনেক সময় অ্যানেস্থেটিক্স দেই, তোমরা খেলার মাঠে দেখবা যে হঠাৎ করে ফিজিও দৌড়ে এসে একটা স্প্রে দিয়ে চলে যায় যদি প্লেয়াররা ব্যথা পায়। তার মানে কি, যে তার জায়গাটাকে অবশ করে দেওয়ার জন্য অ্যানেস্থেটিক্স দিয়ে দেওয়া হয় স্প্রে আকারে, অথবা পেইন রিলিফ করার জন্য। ইউজুয়ালি এখানে অ্যানেস্থেটিক্স গুলাই ব্যবহার করা হয়, যাতে সে কিছুটা সময় ফিল না করতে পারে তার ব্যথাটা, খুব সিরিয়াস পেইন না হলে, ইনজুরি না হলে। তো সেক্ষেত্রে একটা কুলিং সেন্সেশন পাওয়া যায়। কারণ কি, স্কিন সারফেসে অ্যাপ্লাই করলে স্কিনের টেম্পারেচারটাকে এলিভেটেড করে এই প্রোপেলেন্টটা নিয়ে উড়ে চলে যায়, যার ফলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়।
দেন এখানে পার্টিকেল সাইজ কন্ট্রোল সহজে করতে পারি, যার ফলে আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে খুব অল্প পরিমাণে ড্রাগ লাগে। আমি সালবিউটামল ট্যাবলেটের কথা বলছিলাম যে একটা সালবিউটামল ট্যাবলেটের মিনিমাম ডোজ হচ্ছে 1000 মাইক্রোগ্রাম। যদি 1 মিলিগ্রামের ট্যাবলেট খাও তো 1000 মাইক্রোগ্রাম হচ্ছে মিনিমাম। বা তুমি যদি সালবিউটামল ইনহেলার ইউজ করো সেখানে ম্যাক্সিমাম ডোজই হচ্ছে 100 এমসিজি মাইক্রোগ্রাম। তাহলে তোমার 10 টাইমস ড্রাগ কম লাগতেছে। ড্রাগ কম লাগলে তোমার সাইড ইফেক্টও কম হবে, কস্টও কম হবে। আর এটা যেহেতু একটা ক্লোজ সিস্টেমের মধ্যে থাকছে, সো এখানে শেলফ লাইফটা অনেক লম্বা হয়, স্টেবিলিটি কোনো প্রবলেম হয় না, এটা সহজে স্টোর করা যায়, ইজি টু হ্যান্ডেল। ডিসঅ্যাডভান্টেজের কথা বলা নাই, এটার বাইরে আমি যেটা বলছি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা বলবো এটা এক্সপেন্সিভ। কারণ তুমি একটা সালবিউটামল ট্যাবলেট 1 টাকায়ও কিনতে পারবা, বাট তুমি একটা সালবিউটামল ইনহেলার মিনিমাম 350-400 টাকা দাম। তাহলে এখানে কেন দামটা বেড়ে গেছে বলছি, এপিআই কম। শুধু এপিআই এর জন্যই এখানে দাম বাড়ছে তা তো না, এখানে আসলে কি হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বেশি। এখানে যারা কাজ করছে এক্সপার্টাইজ লাগে, তাদেরও কস্ট হাই, এ কারণে এক্সপেন্সিভ হয়ে যায়। আর একটা প্রবলেম যেটা হয় যে এখানে ইনহেলার তুমি যদি প্রপারলি প্রেস না করতে পারো, অর্থাৎ প্রতি পাফে সমপরিমাণ ডোজ যদি ডেলিভারি না করতে পারো, তাহলে কিন্তু তোমার ডোজ ইউনিফর্মিটি থাকবে না। এটা আমরা যদিও বলি এখানে আমরা মিটার বাল্ব সেট করে দেই, তারপরেও আমার যদি পেশেন্ট কোঅর্ডিনেশনটা ঠিক না থাকে, পেশেন্ট যদি ঠিকমতো অ্যাকচুয়েট না করতে পারে, প্রেশার ইউনিফর্ম না দিতে পারে, খুব জোরে দিলে বেশি বের হয়ে যাওয়া, আস্তে দিলে কম বের হওয়া, এই ধরনের প্রবলেম হতে পারে। সে কারণে পেশেন্টকে কিন্তু একটু ট্রেন আপ হতে হয়। ইনহেলার ইউজ করার আগে ডক্টররা পেশেন্টদেরকে শিখায় দেয় যে কিভাবে সেই ইনহেলারটা ব্যবহার করবে, এটা একটা অসুবিধা। তো যেহেতু অনেক বেশি সুবিধা, তো অসুবিধাটাকে আমরা হাইলাইট করছি না। কিছু কমন ড্রাগের এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, যেগুলা হচ্ছে আমরা অ্যারোসল ফর্মে বা ইনহেলার ফর্মে দিয়ে থাকি। যেমন অ্যাজমা, সিওপিডি তে খুব পপুলারলি ব্যবহার করা হয় কিছু বিটা অ্যাড্রিনো রিসেপ্টর অ্যাগোনিস্ট, যেমন সালবিউটামল, টারবিউটালিন, ফেনোট্রল, সালমেট্রল। কর্টিকোস্টেরয়েডস ইউজ করি আমরা অ্যাজমা, সিওপিডি তে। আচ্ছা, সিওপিডি তো আমরা জানি সবাই, তাই না? সিওপিডিটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ডিসঅর্ডার, যেটা এখন কোভিড এর ক্ষেত্রে খুব হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে মানুষের। অ্যাজমা যেটা লং টার্ম একটা এই ব্রিদিং ডিসঅর্ডার। সো এই অসুখগুলা কিন্তু অ্যাকচুয়ালি কুইক রিলিফ হয়ে যায় তা না, যে তুমি এই কোর্সটা কমপ্লিট করলা তোমার অ্যাজমা ভালো হয়ে যাবে, তোমার সিওপিডি ভালো হয়ে যাবে, তা না। এটা আসলে ক্রনিক ডিসঅর্ডার, অনেক বছর ধরে থাকে, হয়তো সারা জীবন থাকে। এটাকে ম্যানেজ করতে হয়, ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে মেনটেন করতে হবে যেই জায়গাটা, এনভায়রনমেন্ট এখানে একটা ফ্যাক্টর, তোমার খাওয়া দাওয়ার লাইফ স্টাইল সবকিছু এখানে ইম্পর্টেন্ট। তোমাকে অবেস হওয়া যাবে না, বেশি মোটা হয়ে যায় যারা, তাদের কিন্তু এই অ্যাজমার সমস্যাটা আরো বেড়ে যায়। ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে, প্রত্যেকদিন নিয়মিত একটা ফিজিক্যাল এক্সারসাইজ করা, খাওয়া দাওয়া অ্যালার্জিক খাবারগুলো অ্যাভয়েড করা। এখানে আমরা অ্যান্টিকোলিনার্জিক হিসেবে ইউজ করি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, এটাও অ্যাজমা, সিওপিডি তে ইউজ করা হয়। অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে নিডোক্রোমিল, ক্রোমোগ্লাইকেট ব্যবহার করা হয় অ্যাজমাতে। মিউকোলাইটিক্স, যেটা সিস্টিক ফিব্রোসিসে অ্যানেসিটাইল সিস্টিন ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি রেসপিরেটরি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, স্পেশালি যেমন প্যান্টামিডিন, অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে টোব্রামাইসিন আছে। সাধারণত সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এইডস এর পেশেন্টদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে এই অ্যারোসল সিস্টেমে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। কম্পোনেন্টস অফ অ্যারোসল প্যাকেজ। একটা অ্যারোসল যদি বানাতে চাও, এই 4টা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ম্যান্ডেটরি। আমরা অন্য ডোজেস ফর্ম গুলাতে দেখেছিলাম যে এপিআই আর এক্সিপিয়েন্ট এর লিস্ট, এখানে এর বাইরেও আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি, যেমন প্রোপেলেন্ট লাগবে। প্রোপেলেন্ট
যদিও এক্সিপিয়েন্ট, তারপর আমরা এটাকে প্রথমেই হাইলাইট করছি কারণ এই প্রোপেলেন্ট ছাড়া অ্যারোসল বানানো সম্ভব না। এক্সিপিয়েন্ট হলো, এটা হচ্ছে ম্যান্ডেটরি এক্সিপিয়েন্ট। কন্টেইনার, এখানে কন্টেইনার বা প্যাকেজিং ম্যাটেরিয়াল ডিফারেন্ট ট্যাবলেট, সিরাপ, সাসপেনশনের তুলনায় এদের কন্টেইনারের অনেক সফিস্টিকেশন থাকতে হয়, অনেক হাই প্রেসার, হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করার অ্যাবিলিটি থাকতে হয়। সো কন্টেইনার নিয়েও আমরা করব। দেন বাল্ব এন্ড অ্যাকচুয়েটর। বাল্ব অ্যাকচুয়েটর হচ্ছে যেটা দিয়ে তুমি প্রোডাক্টটাকে ডেলিভারি করবা, কি ফর্মে ডেলিভারি করবা, তোমার প্রোডাক্ট ফাইন হবে না কোর্স হবে, এগুলো ডিটারমাইন করবে বাল্ব এন্ড অ্যাকচুয়েটর। লাস্ট প্রোডাক্ট কনসেন্ট্রেট, এটা আসলে সব ডোজেস ফর্মের জন্যই অ্যাপ্লিকেবল। যে এপিআই এক্সিপিয়েন্টের কম্বিনেশন নিয়ে যে ফর্মুলেশনটা তুমি তৈরি করবা, এটা আগেও তোমরা পড়ে আসছো। ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন, প্যারেন্টেরাল, অপথ্যালমিক সব জায়গায় আমরা আলোচনা করেছি। সো অ্যারোসলের জন্য আমি আলাদা করে আলোচনা করব না, ওরকম ভাবেই আমরা ফর্মুলেশন গুলো প্রিপেয়ার করব। এডিশনাল আমার এই প্রোপেলেন্ট, কন্টেইনার, বাল্ব অ্যাকচুয়েটর নিয়ে আমাকে এখানে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, আমি আজকে আর প্রোপেলেন্ট শুরু করছি না কারণ এটা একটা কম্পোনেন্ট, আগামী ক্লাসে প্রোপেলেন্ট দিয়ে শুরু করব। আজকে এতটুকুই। এখন তোমরা কতটুকু বুঝেছো তোমাদের একটু ফিডব্যাক দাও। সবাই কি বুঝতে পেরেছো আমি যা পড়ালাম? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, কি বুঝছো বলো। ম্যাম, অ্যারোসল হচ্ছে একটা গ্যাসিয়াস ডোজেস ফর্ম, যেটা হচ্ছে ম্যাম যেটাকে গ্যাসিয়াস সাসপেনশনও বলা হয়, এবং এটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, কারণ এটা অ্যাডিশনাল হচ্ছে একটা গ্যাস ফেজ থাকে এখানে ম্যাম। সবগুলো হচ্ছে থ্রি ফেজ হবে না, কিছু কিছু টু ফেজও হবে যদি হয় সলিউশন হয়। যেগুলোকে, হ্যাঁ ম্যাম, অ্যারোসল সলিউশন যেগুলোকে বলা হয়, মানে যেটার মধ্যে হচ্ছে গ্যাস হচ্ছে ইমমিসিবল লিকুইড থাকে, আর সলিউশন হচ্ছে একটা মানে একটা ফেজের মধ্যে আরেকটা হচ্ছে phase থাকে। হ্যাঁ, হুম, তো ম্যাম বলো। এটাকে ম্যাম হচ্ছে কলয়েড সিস্টেম বলা হয়, যেখানে হচ্ছে ম্যাম কলয়েড থাকে, আহ, আর হচ্ছে লিকুইড, সলিড ও গ্যাস এর ভিতরে থাকে, আর সলিড গুলা হচ্ছে লিকুইডের মধ্যে ডিসপার্সড থাকে, আর গ্যাস হচ্ছে এর সারাউন্ডিং আশেপাশে থাকে। আর ম্যাম এটার ওয়ার্কিং প্রসিডিউর হচ্ছে আপনার প্রথমে তো হচ্ছে আপনার লিকুইড ফেসে থাকে, যেটা আমরা যখন প্রেসারাইজ করি তখন এটা হচ্ছে ডিপ টিউবে যায়। ডিপ টিউবে আসলে যখন প্রেসারটা রিলিজ করি তখন হচ্ছে গ্যাসটা হচ্ছে বাইরে বেরিয়ে আসে। এটাই হচ্ছে মেইনলি মেকানিজমটা। আর এখানে ক্লাসিফিকেশনটা আপনার পার্টিকেল সাইজ অনুযায়ী করা হয়েছে। স্পেস স্পেস স্প্রে, তারপরে সারফেস কোটিং, আর হচ্ছে অ্যারেটেড স্প্রে, তিন ভাগে ভাগ করা হয়েছিল। তো স্পেস স্প্রে হচ্ছে 50 মাইক্রোমিটারের মতন থাকবে, মানে বেশি পার্টিকেল বড় থাকে না এখানে। আর সারফেস কোটিং এ হচ্ছে ম্যাম 50 থেকে 20 মেবি। আর ম্যাম অ্যারেটেড এর মধ্যে হচ্ছে 20 না ম্যাম, 200 এর বেশি থাকে হচ্ছে অ্যারেটেড স্প্রেতে। ম্যাম অ্যাডভান্টেজের মধ্যে অনেকগুলো আছে, মেইন হচ্ছে আপনার অনসেট অফ অ্যাকশনটা হচ্ছে বেশি, সো কুইক রিলিফ দিবে। দেন ম্যাম এটা হচ্ছে আপনার ডিরেক্ট লাংয়ে, যেহেতু ডোজেস ফর্মটা আমাদের রিলিজ হচ্ছে, তো আমাদের ব্রিথিং ডিফিকাল্টার জন্য মানে রিলিফটা আমরা খুব তাড়াতাড়ি পাবো। আর ম্যাম এটার কুলিং ইফেক্ট আছে, কারণ এর মধ্যে প্রোপেলেন্ট আছে, যেটা হচ্ছে আপনার স্কিন সারফেসে অ্যাপ্লাই করলে একটা কুলিং ইফেক্ট আমাদের দেয়। তো ম্যাম এটার খুব অল্প পরিমাণ ডোজটা লাগে অ্যাজ কম্পেয়ার টু আদার ডোজেস ফর্ম। তো ম্যাম ডিসঅ্যাডভান্টেজ ম্যাম এটা এক্সপেন্সিভ বেশি, আর হচ্ছে এটা হচ্ছে প্রপারলি যদি প্রেস না করি তাহলে হয়তো বা ডোজ ফর্ম বেশি হয়ে যেতে পারে বা কম হতে পারে। তো ম্যাম আর বিভিন্ন ড্রাগ ক্লাসিফিকেশনের ড্রাগ ছিল এখানে, যেমন ম্যাম হচ্ছে সালবিউটামল, টারবিউটালিন, যেটা হচ্ছে বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট ছিল। কর্টিকোস্টেরয়েড এর মধ্যে ছিল বেক্লোমিথাসিন। তারপরে অ্যান্টি ইনফ্লেমেটরির মধ্যে ছিল আপনার ক্রোমোগ্লাইকেট, হ্যাঁ। আর ম্যাম অ্যান্টিকোলিনার্জিক ছিল ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড। এই তো ম্যাম এগুলা। আর কম্পোনেন্টের মধ্যে এই যে চার ধরনের পড়লাম, প্রোপেলেন্ট যেটা এক্সিপিয়েন্ট বাট খুব ম্যান্ডেটরি এক্সিপিয়েন্ট। তারপর কন্টেইনার, এদের হচ্ছে কন্টেইনারটা একটু সফিস্টিকেটেড সিস্টেমে বানাইতে হবে, হাই প্রেসার, হাই টেম্পারেচার উইথস্ট্যান্ড করার জন্য। তো ম্যাম বাল্ব অ্যাকচুয়েটর থাকবে, প্রোডাক্ট কনসেন্ট্রেট থাকবে। তো ম্যাম এগুলোই। ওকে, থ্যাংক ইউ। কানিজ খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে, সবকিছু মনে হচ্ছে নোট করেছে বা মন দিয়ে শুনেছে।
তো ও তো ভালোভাবে বুঝেছে, বাকি কারো কোনো কমপ্লিকেশন আছে? ম্যাম বাল্ব এন্ড অ্যাকুয়েটর এটা একটু আবার বলবেন? আচ্ছা, বাল্ব এন্ড অ্যাকচুয়েটর এটা নিয়ে একটা লেকচারই আছে যেখানে আমি এটা ডিটেইলে পড়াবো। তারপরেও একটু বলছি যে বাল্ব সেট করে দিতে হবে নরমাল, ধরো মশার স্প্রের মধ্যে আমরা যেই বাল্ব সেট করব আর ইনহেলারের মধ্যে কিন্তু সেই বাল্ব সেট করলে হবে না। মশার স্প্রেটাকে বলা হয় কনভেনশনাল অ্যারোসল, আমাদেরটা হচ্ছে মিটার ডোজ অ্যারোসল। কারণ হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট ডোজে ড্রাগ ডেলিভারি করব। আমি মশার স্প্রে 4টা 5টা পাপ দিয়ে দিতে পারি, অনেক বেশি গেলেও সমস্যা নেই, কম গেলেও সমস্যা নেই। আর যদি আমার শরীরে সালবিউটামল আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড ইচ্ছা মতো দিয়ে দিলাম, তাহলে কি সাইড ইফেক্ট অনেক বেশি হয়ে যাবে, আবার কম দিলে আমার ডিজায়ার ইফেক্ট পাবো না। সেই কারণে একটা নির্দিষ্ট ডোজ আমাকে মেনটেন করতে হবে। বাল্ব ওই কাজটা করে, মিটার বাল্ব আমরা ইউজ করব হচ্ছে আমার নির্দিষ্ট ডোজ ডেলিভারি করার জন্য। আর অ্যাকচুয়েটর হচ্ছে ওই যে একদম মাথার মধ্যে যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই, বিভিন্ন রকম অ্যাকচুয়েটর আছে। ধরো তুমি কানে যে কোনো কিছু দিতে চাও, একটা লম্বা ডিভাইস থাকতে হবে যাতে কানের ভিতরে গিয়ে অ্যারোসলটা ডেলিভারি হয়। মুখে মাউথ পিস যেটা দেই ওইটা একরকম, মুখের ভিতরে যাতে ঢুকতে পারে। নাকের ছিদ্রের ভিতরে দেওয়ার জন্য এক ধরনের থাকে। এই যে বিভিন্ন টাইপের আমরা নোজল বা ডিভাইস ব্যবহার করতেছি যেটা হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভারি করতে হেল্প করতেছে। সো এটা একটা এইড অন ডিভাইস, মানে তোমার প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এডিশনাল যে ডিভাইসগুলো ব্যবহার করি এগুলাই হচ্ছে অ্যাকচুয়েটর। আমরা একটা পুরো লেকচারই পড়বো বাল্ব এন্ড অ্যাকচুয়েটর নিয়ে, তখন আমরা এগুলো আরো ডিটেইলে তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে? তো আশা করছি সবাই ভালো বুঝতে পারছো। যারা দেরিতে জয়েন করেছো তারা রেকর্ড দেখবা, না দেখ তারপর তোমরা ফিডব্যাক দিবা কোথাও কোনো কমপ্লিকেশন থাকলে। আমি বিএলসি তে তোমাদের একটা ডিসকাশন অ্যাড করে দিব, এটা হোমওয়ার্ক থাকবে, প্লাস এই লেকচারের একটা প্রোগ্রেস চেকিংও আছে, সেটাও তোমরা কমপ্লিট করবা। চ্যাপ্টার 3 যেটা হাইড অবস্থায় আছে এখনো হয়তো বা তোমরা দেখো না, টার্ন এডিটিং কেমন চলে গেল। লেকচার 1 এর নিচে প্রোগ্রেস চেকিং আছে, সবাই প্রোগ্রেস চেকিংটা করবা। হ্যাঁ, আর ডিসকাশন ফোরাম আমি দিয়ে দিব ডিসকাশনের ভিতরে, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন আপাতত অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স দাও। 969 রাজীব আছো? নাই। তামান্না সুলতানা কেয়া? প্রেজেন্ট ম্যাম। আইভি রহমান? ইয়েস ম্যাম। রিয়াজ আছে, ফারিয়া আছে, শায়লা আছো? ইয়েস ম্যাম। সোহেল রানা? সোহেল নাই। সাইমা তাসনিম আছে? জি ম্যাম। সাখাওয়াত হোসেন নাই। প্রান্ত আছে? ইয়েস ম্যাম। মাহমুদা আক্তার মলি? ইয়েস ম্যাম। আলামিন হোসেন? ইয়েস ম্যাম। সাদিয়া আফরিন? ইয়েস ম্যাম। আচ্ছা, শাহিন সুলতানা? ইয়েস ম্যাম। আফসানা মৌ? সাব্বির আহমেদ? ম্যাম 049 আমি আছি ম্যাম। দিয়েছি তো 049। তোমরা দেখতে পাচ্ছ না? আমার স্ক্রিন ভিজিবল না? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। সাব্বির আহমেদ নাই? আছো? স্বাগতম আছে, তানজিলা আছে, কানিস ফারজানা আছে, মাহবুবুল আলম আছো,
কামাল মাতব্বর আছো? আসি ম্যাম, আসি। তারেক রহমান, সাদিকুল ইসলাম। ম্যাম ওর বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে কালকে থেকে ম্যাম, এই যে মেসেজ করছিল গ্রুপে। কে মেসেজ তো করলো? আরমান মনে হয়। জি ম্যাম, আরমান সাদেক, সাদেকুল ইসলাম। আচ্ছা, ওর নামই। ঠিক আছে, দিয়ে দিলাম। আজিজুর রহমান রাহাত জয়েন করেছে। ইয়েস গোলাম ম্যাম। আছো? মুকিত নাই। মিতু, জান্নাতুল ফেরদৌস মিতু। সাকিব হোসেন সাব্বির নাই। মুবাশির আলিমু আছে। তানজিমুল হাসান, মেহেদি হাসান, রাশেদ হাসান আছে। ফাতেমা আক্তার, Yes, ma'am. মাহমুদ সোহেল আরমান, মোহাম্মদ সোহেল আরমান, শিউলি আক্তার, Yes, ma'am. সুমাইয়া, মৃত্তিকা, এরা আছে। তো তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? No, ma'am. ওকে, তাহলে ক্লাস শেষ করব।